শুধু বলো ভালোবাসি। মুহসানাত নুসাইবা। পর্ব 1 থেকে 5। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো মেয়েটার শরীর ভিজিয়ে দিচ্ছে। পাতলা কুর্তির কাপড়টা গায়ে লেপ্টে আছে, তবুও তার কোনো হেলদোল নেই। রাস্তার মাঝ বরাবর বসে মুখে হাত দিয়ে সে একমনে কেঁদেই চলেছে। কিন্তু তার এই নির্বিকার কান্নাটা বোধহয় সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার সহ্য হলো না। হঠাৎই মেয়েটার ডান হাতের কবজি চেপে ধরে হেঁচকা টান দিয়ে দাঁড় করালো। মেয়েটা চমকে তাকালো। ছেলেটার আগে গোজগোজ করতে করতে বলল, তোর ওই সকল বয়ফ্রেন্ডের জন্য আমার সামনে কাঁদবি না। উজান ভায়া। উজান গর্জে উঠল, চুপ, একদম চুপ। তোর লজ্জা করে না, রুহানি? তুই সেই ছেলের জন্য কাঁদছিস, সেই ছেলে কিনা নির্বিকার অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির পানি তাকেও ভিজিয়ে দিচ্ছে। সাদা শার্টটা গায়ে লেপ্টে গেছে। চুলগুলো ভিজে কপালে এসে পড়েছে। হাত দিয়ে তার ছেলের পিছনে সরালো সে। মুখে একরাশ রাগ, চোখ দুটো রক্তবর্ণ, ভুরু জোড়া কুঁচকে আছে, চোয়াল টাইট। ভিজে গায়ের ওপর তার কাঠামোটা আরো স্পষ্ট। লম্বা, হালকা চাপদাড়ি, আর তীক্ষ্ণ নাকের নিচে চেপে ধরা ঠোঁট। রাগে ক্ষোভে পুরো শরীরটা আগুন হয়ে আছে। রুহানি কান্না আটকে বলল, তাহলে ও কেন আমার সাথে প্রেমের অভিনয় করল? কেন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিল? উজান গর্জে উঠল, চুপ। আর একবারও ওর নাম মুখে নিবি না। আমি ওকে ভালোবাসি ভায়া। ভালোবাসি শব্দটা মুখে আসতে সময় লাগলো ঠিকই, কিন্তু পরের মুহূর্তে তার নরম গালের শক্ত হাতের চড় পড়তে দেরি হলো না। চড়ের ধাক্কায় রুহানি একপাশে হেলে গেল, গাল চিমচিম করে উঠল। স্তব্ধ চোখে তাকালো সে উজানের দিকে। মুখ ফুটে কিছু বলতে গেলে আরেকটা চড় এসে লাগলো এবার তার আরেক গালে। উজান তার হাতের কনুই ধরে টান দিয়ে বলল, বেশি সাহস হয়ে গিয়েছে তোর, তাইতা? কার সামনে কি বলছিস সেই খেয়াল আছে তোর? একে তো প্রেম করেছিস, আবার সামনে এসে বলছিস ভালোবাসি। ন্যূনতম লজ্জাবোধটুকুও বলে খেয়ে ফেলেছিস দেখছি। এতটা নির্লজ্জ হয়েছিস তুই? মা তোকে বেশি রায় দিয়েছে তাই না? রুহানি আর কিছু বলতে পারল না। সে জীবনে প্রথমবার মার খেয়ে বাক্রুদ্ধ হয়ে গিয়েছে। সামনে দাঁড়ানো শান্ত মস্তিষ্কের হিসাবী মানুষটা আজ এতটা ক্ষেপে গিয়েছে যে সে তাকে চিনতেই পারছে না। লোকটা তার খালাতো ভাই, বড় খালার মেজ ছেলে। কিন্তু সে একটা কথা বুঝতে পারছে না, উজান ভাইয়া এখানে কি করে এলো। এবার ভয় বাড়তে শুরু করলো তার মনে। ভাইয়া যদি বাড়িতে কিছু বলে দেয়, আজকের ব্যাপারে যদি খালামনিকে বলে দেয়, তাহলে তো তার মানসম্মান সব চলে যাবে। সে সদ্য ছ্যাঁকা খাওয়া কষ্টটা ভুলে গেল নিমিষেই। তার মনে এখন ভয় লাগতে শুরু করলো উজান ভাইয়াকে নিয়ে। সে এসেছিল এখানে ছোট্ট একটি কাজে। কিন্তু হঠাৎ করেই এমন এক দৃশ্য চোখে পড়ে গেল, যা তার বুকের ভেতরটা এক ঝটকায় উল্টে পাল্টে দিল। তার বয়ফ্রেন্ড নাহিদ অন্য এক মেয়ের সাথে ঘুরছে, তাও হাতে হাত দিয়ে। প্রথমে বিশ্বাসই করতে পারেনি সে। সামনে গিয়ে প্রশ্ন করতেই বেরিয়ে এলো নির্মম সত্যি। নাহিদের আসলে আগে থেকেই একটা গার্লফ্রেন্ড আছে, এবং সেই মেয়ের সাথেই তার বিয়ে ঠিক হয়েছে। রুহানির সাথে সে যা করেছে, তা ছিল নিছক প্রতিশোধ, এক নির্মম প্রতারণা। কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে নাইম নামের এক ছেলের প্রবল বিরক্তির শিকার হয়েছিল সে। ছেলেটি বারবার প্রেমপত্র দিত, নানা ছলচাতুরিতে তার মন পাওয়ার চেষ্টা করত। একদিন রাস্তায়, লোকজনের ভিড়ে, হঠাৎই নাইম তাকে প্রকাশ্যে প্রপোজ করে বসে। ক্ষোভে আর হতবাক হয়ে সেদিন রুহানি নিজেকে আর সামলে রাখতে পারেনি। সকলের সামনে সে নাইমকে এক চড় বসিয়ে দেয়। ঘটনাটা চুপি চুপি পৌঁছে যায় নাইমের বড় ভাই নাহিদের কানে। এবং সেখানে থেকেই শুরু হয় এক নিষ্ঠুর প্রতিশোধ পর্ব। নাহিদ কৌশলে রুহানির জীবনে প্রবেশ করে। মায়াবী ভাষা, কোমল আচরণ, আর ধৈর্য ধরে গড়া এক সাজানো প্রেমের গল্প। ধীরে ধীরে রুহানি সত্যি সত্যি ভালোবেসে ফেলে নাহিদকে। বিশ্বাস করে তার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি। কিন্তু এগুলো আসলেই ছিল নিছক অভিনয়। এত সব জানতে পেরে সে এই মাঝ রাস্তায় বসে কান্না শুরু করেছিল। কিন্তু এখন সেই কষ্ট তাকে আর ছুঁতে পারছে না। তার হাঁটু কাঁপতে শুরু করল ভয়। রুহানির ভয় সত্যি প্রমাণিত হলো। উজান এসে তার মাকে সব জানিয়ে দিল। বড় খালা হামিদা তাকে খুব বকা দিল। সে কোনো প্রতিবাদ করল না, চুপচাপ শুনে গেল। আসলে এটা তার প্রাপ্যই ছিল।
সবার এত আদরে থাকার পরেও কেন সে এমন একটা ভুল কাজ করতে গেল, তাও একটা খাচ্চরের সাথে। সে ছোট থেকে বড় খালা হামিদার কাছে বড় হয়েছে। ছোট থাকতে মা মারা গিয়েছিল। সে আর তার বোন হাসি আর বাবার কাছেই ছিল। বড় বোন হাসির বিয়ে হয়ে গেলে সে একদম একা হয়ে পড়ে। মা মারা যাওয়ার পর বাবা ছন্নছাড়া হয়ে গিয়েছিল। নেশা করে বেড়াতো, কোনো কাজ কাম করত না, অনেক রাত করে বাড়ি ফিরত, যার কারণে সে একা থাকতে পারত না বাসায়। পরবর্তীতে হামিদা 8 বছরের রুহানিকে নিজের কাছে নিয়ে আসেন। কখনো মায়ের অভাব বুঝতে দেননি তাকে। একদম নিজের মেয়ের মতো করে বড় করেছে তাকে। 3 ছেলের পর যেন সে একটা মেয়ে পেয়েছে গিয়েছিলেন। আর তাই আজ তার এই ভুলের সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন তিনি। যাকে হামিদা সবচেয়ে বেশি ভালোবাসে, যে তাকে বুকের মধ্যে জায়গা দিয়ে মানুষ করেছে, তার বিশ্বাসভঙ্গ হামিদা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বকা দেওয়ার সময় কেঁদেও দিয়েছিলেন প্রচুর। রুহানি ঘরে বসে ছটফট করছে। তার মন অস্থির হয়ে আছে, কিছুতেই শান্ত হতে পারছে না। তখন বড় খালা তাকে ঝগড়া করে ঘরে পাঠিয়ে দিয়েছিল। কেঁদেছিলেন তিনি। এই একটা কারণে রুহানি ঠিক থাকতে পারছে না। বড় খালাকে সে অনেক ভালোবাসে। বড় খালা তার এই অপরাধে কষ্ট পেয়েছে সেটা সে কিছুতেই মানতে পারছে না। বারবার চোখে ভাসছে খালার কান্নারত মুখ। সে তো একবারও ক্ষমা চাইল না। বড় খালা অনেক কষ্ট পেয়েছেন তার কাজে। প্রবল অপরাধবোধে ভুগছে সে। কষ্টে বুকে ব্যথা উঠে যাচ্ছে। রুহানি উঠে দাঁড়ালো। এক্ষুনি যাবে সে খালামনির কাছে। গিয়ে মাপ চাইবে। দরকার হলে পা ধরে ঝুলে থাকবে, তবুও খালামনির মুখে হাসি না দেখে সে ঘরে ফিরবে না। বড় খালার রুমে যাওয়ার সময় দেখা হলো উজানের সাথে। মহাশয় একদম ফিটফাট হয়ে বেরোচ্ছেন। আজ তো শুক্রবার, নিশ্চয়ই বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। একটা মুখ ভিঞ্চি মারল পেছনে থেকে। শব্দ এই লোকের জন্যেই হয়েছে। কি দরকার ছিল বড় খালার কানে এই খবর দেওয়ার? সে তো এমনিতেও আর ওই খাচ্চরের কাছে যেত না। এক তো রাস্তায় দাঁড়িয়ে তাকে মারল, আবার খালার কাছেও নালিশ দিল। এই লোকটা আসলে একটা মীর জাফর। তাকে মারল আবার নালিশও করল। কত বড় খচ্চর বেডা! আরেকবার মুখ ভেঙচি দিয়ে এগিয়ে গেল। বড় খালার দরজার সামনে গিয়ে ভেতরে উকি দিয়ে দেখল হামিদা বিছানায় বসে কাঁথা সেলাই করছে। আস্তে করে রুমে ঢুকে সামনে গিয়ে দাঁড়ালো সে। হামিদা একবারও তাকালো না তার দিকে। এতে ছোট্ট মেয়েটার মন ভেঙে আরো চুরমার হলো। তার খালা তার সাথে কখনো কথা না বলে থাকে না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। খালামনি! আস্তে করে ডাক দিল রুহানি। হামিদা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘরে যা। আমি কোনো কথা শুনতে চাই না। এই যাত্রায় ডুকরে কেঁদে উঠল রুহানি। তার খালার কখনো তার সাথে এভাবে কথা বলে না, কখনো মুখ ফিরিয়ে থাকে না। হঠাৎ 2 হাত দিয়ে হামিদার পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলে উঠল, আর এমন ভুল হবে না, খালামনি। এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। প্রথমবার আর শেষবার এটা। কসম করে বলতাছি আর এমন করব না। আমারে এবারের মতো মাফ করে দাও। হঠাৎ পা ধরাতে চমকে উঠলেন হামিদা। পা ছাড়, রুহানি। তুই জানিস তোর এই কাজে কতটা কষ্ট পেয়েছি আমি। তুই আমার মেয়ে। তোকে আমি আমার শিক্ষায় বড় করেছি। তুই কিভাবে এমন একটা কাজ করতে পারলি? তোকে আমি কত বিশ্বাস করতাম জানিস। এবারের মতো মাফ করে দাও, খালামনি। আমি মরে গেলেও এমন ভুল আর কখনো করব না। আমি বুঝতে পারিনি। ছোট মানুষ তো না বুঝে কত ভুল করে ফেলে। আমাকে প্রথমবার আর শেষবারের মতো মাফ করে দাও, খালামনি। পা ছাড়, রুহানি। রুহানি আরো শক্ত করে জড়িয়ে ধরল। আগে বলো মাফ করেছ। হামিদা গম্ভীর কণ্ঠ বজায় রেখে বলল, আগে পা ছাড়। রুহানি আরো শক্ত করল হাতের বাঁধন। ছলছল চোখে তাকিয়ে বলল, মাফ করে দাও, খালামনি। আমি কসম করে বলছি আর এমন করব না। আচ্ছা মাফ করলাম, ছাড় এবার। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। তাহলে একটু হাসো তো দেখি। হামিদা হেসে রুহানিকে উঠিয়ে জড়িয়ে ধরল। আর এমন করিস না, মা। এইসব ছেলেরা ভালো না। উজানের থেকে শুনেছি ছেলেটা কত খারাপ। যদি তোর কিছু হয়ে যেত। তোর কিছু হয়ে গেলে আমি মরেই যেতাম, মা। তুই আমার বোনের শেষ চিহ্ন, তোকে আমি হারাতে পারবো না, মা। রুহানি হামিদার বুকে আরো গুটিসুটি হয়ে ঢুকে গেল। আর করব না এমন, খালামনি।
ডাইনিং টেবিলের খেতে বসেছে বাড়ির ছেলেমেয়েরা। রুহানি ঘুমে ঢুলতে ঢুলতে চেয়ারে এসে বসল। এই বাড়ির একটা নিয়ম আছে, খাওয়ার সময় সবাইকে উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক। প্রথমে বাড়ির কর্তারা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। এখন বসেছে বাড়ির ছেলেমেয়েরা। রুহানি এসে সুমাইয়ার পাশে বসল। এর বাড়ির মেজ কর্তা আফতাব হোসেনের একমাত্র মেয়ে সুমাইয়া আফরিন, আর একমাত্র ছেলে সুমন মাহতাব। সুমাইয়া আর রুহানি একই বয়সের। সুমাইয়ার অন্য পাশে বসা সুমন। সুমাইয়ার থেকে 2 বছরের ছোট সে। তাদের সামনে বসেছে উজান আর সেজ চাচার ছেলে হাফিজ। উজানের বড় ভাই রায়হান এসে বসল রুহানির পাশে। খায়ার এক পর্যায়ে উদাস মুখে সিঁড়ি বেয়ে নেমে আসলো তুহিন। নেমে এসে উজানের পাশের চেয়ারে বসল। তুহিনকে দেখে রুহানির ভ্রু কুঁচকে গেল। তুহিন ভাইয়ার আজকে কি হয়েছে? এমন উদাস কেন? তুহিন ভাইয়া তো এমন উদাস থাকার মানুষ না। এতক্ষণ ডাইনিংয়ে এসে তার মাথায় কয়েকটা গাঁটটা দেওয়ার কথা ছিল তার। আজকে হয়েছে কি তুহিন ভাইয়ার? রুহানি তাকালো উজানের দিকে, যে এক মনে খেয়ে চলেছে। এই মানুষটার সামনে এখন কিছু বলা যাবে না। কিছু বললেই তাকে এখন ঠাস করে এক ধমক দিবে। কারণ দেখাবে, খাওয়ার সময় কথা বলতে হয় না। হঠাৎ মনে পড়ে গেল থাপ্পড়ের কথা। সাথে সাথে গালে ব্যথা করে উঠল তার। মনে হচ্ছে থাপ্পড়ের চোটে দাঁত নড়াচড়া করছে এখনো। বাম হাত অটোমেটিক গালে উঠে আসলো। কি জোরেই না মেরেছিল তাকে। সবার আগে খাওয়া শেষে উজান আর রায়হান উঠে গেল। সুযোগ পেয়ে রুহানি বলে উঠল, এই তুহিন ভাইয়া। তুহিন তার দিকে তাকালে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? উদাস ভাবে বলে উঠল তুহিন, কিছু না। রুহানি বুঝল কিছু তো একটা হয়েছেই। তুহিন ভাইয়া কোনোদিনও এমন নিরিবিলি থাকার মানুষ না। রুহানি উঠে এসে তুহিনের পাশে বসল। জিজ্ঞেস করল, ভাবির সাথে কিছু হয়েছে? তুহিন মাথা নাড়াল। বলল, ওর বাড়ির লোকেরা জেনে গিয়েছে আমাদের সম্পর্কের কথা। ওর জন্য ছেলে খুঁজছে। ওকে বিয়ে দিয়ে দিবে বলছে। সুমাইয়া বলে উঠল, তোমার সাথে দিলেই তো হয়। তুমি ছেলে কি দেখতে কম সুন্দর নাকি? বিয়ে যেহেতু দিবেই তো তোমার সাথে দিলে সমস্যা কি? রুহানির সম্মতি দিল, হ্যাঁ তাই তো। তোমার সাথে দিলে সমস্যা কি? আমি কোনো চাকরি করি না, এটাই আমার সমস্যা। এখনো স্টুডেন্ট, তার উপর সব থেকে বড় কথা আমরা সমবয়সী। সুমাইয়া বলল, সমবয়সী হয়েছ তো কি হয়েছে? তোমরা যদি দুইজন দুইজনকে চাও তাতে তাদের সমস্যাটা কোথায়? রুহানি ভাবনায় পড়ে গেল। সমবয়সী রিলেশনশিপ ব্যক্তিগতভাবে তার পছন্দ না। তার ধারণা এদের সম্পর্কে কখনোই টিকে থাকে না। কারণ দুজনই সেম মেন্টালিটির থাকে। কিন্তু নিহাল ভাইয়া আর ইশরাত আপুর দিকে তাকালে তার ধারণাটা একটু ফ্যাকাসে হয়ে আসে। কারণ এরা দুইজন দুইজনকে ছাড়া কিছুই চেনে না। দুইজন একই ইয়ারে পড়াশোনা করে ঠিকই, কিন্তু তুহিন ভাইয়া ইসরাতের থেকে 2 বছরের বড়। তাদের রিলেশন মাত্র 3 মাসের, অথচ এখনই কেউ কাউকে ছাড়া বাঁচে না। সে ভাবনায় পড়ে গেল, দুইজন তো দুইজনকে ছাড়া কখনোই থাকতে পারবে না, তাহলে এখন কি হবে? সে বলে উঠল, তাহলে তুমি একটা চাকরি করো অথবা উজান ভাইয়ার সাথে তার ব্যবসায় হাত লাগাও, তখন তো কোনো সমস্যা হবে না, তাই না? তুহিন এবারও বলে উঠল, সমস্যাটা চাকরির না, সমস্যাটা আসলে আমি নিজেই। ইসরাতে আব্বু আমাকে পছন্দ করে না। সুমাইয়া বলল, আজব তো। পছন্দ না করার কারণ কি? তুমি কি কোনো দিক থেকে কম নাকি? সেটা ওর বাপের কাছে শুন গিয়ে। সুমাইয়া মুখ ফুলালো। রুহানি বলল, অত টেনশন করো না তো। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। বাড়িতে তুহিন ইসরাতের কথা জানিয়েছে। ইসরাতকে নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু তুহিনকে নিয়ে ইসরাতের ফ্যামিলির আপত্তি আছে। তুহিনের বাবা রফিকুল মাহতাব ইসরাতের ফ্যামিলির সাথে কথা বললে সাথে সাথে তারা ফিরিয়ে দেয় তুহিনদের। ইসরাতের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না তুহিন। ইসরাতের ফোন নিয়ে গিয়েছে ওর পরিবার। ভার্সিটিতেও যেতে দিচ্ছে না তাকে। এদিকে তুহিনের অবস্থা খারাপ। তার জন্য খাওয়া, নাওয়া, ঘুম সব হারাম হয়ে গিয়েছে। উজান জানিয়ে দিয়েছে দরকার পড়লে মেয়ে তুলে নিয়ে আসবে। তার ছোট ভাই এভাবে কষ্ট পাবে, সে কিছুতেই সেটা মেনে নিবে না। জীবন একটাই, এক জীবনে মনের মানুষ ছাড়া থাকা যায় নাকি? আজব। তুহিনের ছোট চাচা উগ্রও জানিয়ে দিয়েছে দরকার পড়লে মেয়ে তুলে নিয়ে আসবে। তাদের ক্ষমতা কি কম নাকি?
সে এখানকার এমপি, তার উপরে কথা বলা কি মুখের কথা নাকি? সেও দেখে নিবে কিভাবে তার ভাতিজার কাছে তারা মেয়ে না দেয়। রুহানি বুঝে পায় না, ছেলে মেয়ে দুইজন দুইজনকে চায়, তাহলে ফ্যামিলির সমস্যাটা কোথায়? সংসার কি তারা করবে? প্রায় মধ্যরাত। রুহানির ঘুম আসছিল না, তাই ফোন দেখছিল। এমন সময় বাহিরে কারো হাঁটার আওয়াজ পেল। এত রাতে বাহিরে কে? আস্তে করে দরজা খুলে দেখল উজান ছাদের দিকে যাচ্ছে। কানে ফোন ধরা। রুহানির মনে সন্দেহ হলো, এত রাতে ছাদে কি? আবার কানে ফোনও ধরা। উজান ভায়া প্রেম প্রেম করে নাকি? নাক ফুলে উঠল তার। তার প্রেমের 12টা 13টা বাজিয়ে এখন নিজের রাত বেড়াতে প্রেম করে বেড়াচ্ছে। কিন্তু তা তো হবে না বাপু। আজকে নিজের চোখে দেখে কালকে খালামনির কাছে সব বলবে সে। রুহানি ও উজানের পিছন পিছন গেল। ছাদের দরজার পাশে দাঁড়িয়ে দেখল উজান রেলিংয়ের সাথে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এক হাতে ফোন কানে ধরে রাখা, আরেক হাত ট্রাউজারের পকেট রাখা। শটান হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে কথা বলছে, যা কিছুই রুহানির কানে আসছে না। আজব তো, এত আস্তে কথা বলছে কেন? তাকে ধমকানোর সময় তো আকাশ পাতাল একেবারে ধমকায়, আর এখন কত আস্তে কথা বলছে। রুহানি কান পাততে পাততে অনেকটা এগিয়ে আসলো। যখন বুঝল সে বিপদ সীমানার কাছে অনেকটা এগিয়ে এসেছে, ধ্রুব পেছনে ফিরে চলে যেতে ধরলে পেছনে থেকে আওয়াজ ভেসে আসলো, আই দাঁড়া। উজানের আওয়াজে রুহানির অন্তর আত্মা শুদ্ধ কেঁপে উঠল। নিস্তব্ধ রাতে ফাঁকা ছাদে উজানের আওয়াজ ভারী ভয়ঙ্কর ঠেকল তার কাছে। উজানের ডাক শুনেও রুহানি থামল না, বরং উল্টো ঘুরে দৌড় দিতে গিয়ে পা মুচকে ধপাস করে পড়ে গেল ছাদের মেঝেতে। তীক্ষ্ণ ব্যথায় মুখ কুঁচকে উঠল তার। উজান এগিয়ে আসলো, ট্রাউজারের পকেট 2 হাত রেখে শটান হয়ে দাঁড়ালো তার সামনে। রুহানি অসহায় ভাবে তাকালো উজানের দিকে। কি বিপদে পড়ল সে? এমন হবে জানলে জীবনেও আসতো না এখানে। আর তার পাটাও সময় মতো তার সাথে থাকলো না, সময় বুঝে ঠিকই পড়ে গেল। উজান গম্ভীর মুখে বলে উঠল, তুই এখানে কি করছিলি? আমি আমি আসলে আমি আসলে ঘুরতে আসছিলাম। রুহানি আমতা আমতা করে উঠল। উজান ফোনের সময় দেখে বলল, রাত বাজে 1:30 আর তুই এখন ছাদে ঘুরতে আসছিলি? রুহানি জবাব খুঁজে পেল না। মাথা নিচু করে চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকলো বাঁচার আশায়। উজান বলল, উঠল। রুহানি উঠে দাঁড়াতে চাইল। উঠতে গিয়ে আবিষ্কার করল সে উঠতে পারছে না। ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে, টনটন করছে ব্যথায়। সে ব্যথায় কুকড়ে গিয়ে আবার বসে পড়ল। একবার পা সোজা করার চেষ্টাতেই মুখটা কুঁচকে উঠল যন্ত্রণায়। ডান পায়ের গোড়ালিতে মোচড় খেয়েছে। অসহায় ভাবে তাকালো উজানের দিকে। উজান ভ্রু নাচিয়ে বলল, কি কি হয়েছে, উঠতে পারছিস না? রুহানি মাথা নাড়িয়ে বলে উঠল, পায়ে ব্যথা করছে ভায়া, পা সোজা করতেই পারছি না। উজানের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলল। রাত দুপুরে মানুষকে ফলো করলে তো এরকম হবেই। রুহানির মুখটা কাচুমাচু হয়ে গেল। ভয় আর লজ্জায় গলা শুকিয়ে গেল তার। সে আস্তে করে বলল, সরি। আর তার ঠিক পরেই ঘটে গেল অপ্রত্যাশিত কিছু। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই উজান হঠাৎ ঝুঁকে এসে তাকে কোলে তুলে নিল। রুহানি চমকে উঠল, বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে। মুহূর্তেই ভারসাম্য বজায় রাখতে তার 2 হাত উঠে গিয়ে উজানের গলায় জড়িয়ে ধরল। চোখ বড় বড় করে তাকালো। উজান হাঁটা দিয়েছে ঘরের দিকে। রুহানিকে ঘরে এনে বিছানায় শুইয়ে দিল। শুইয়ে দিয়ে উজান ঘর থেকে বেরিয়ে গেল। রুহানি গলা উঁচিয়ে তাকালো দরজার দিকে। দরজা তো আটকে গেল না। দেখল উজান আবারও ফিরে এসেছে, হাতে ওষুধের বাক্স। উজান এসে রুহানির পায়ের কাছে বসল। সে রুহানির পা নিজের কোলের উপর নিল। রুহানি চমকে উঠল। পা সরাতে গেলে উজান চেপে ধরল। কড়া চোখে তাকালো তার দিকে। রুহানি আবার চুপসে গেল, আর কিছু বলল না। উজান বক্স থেকে ডাইক্লোফেনাক জেল বের করল। কিছুটা আঙুলে নিয়ে খুব ধীরে ধীরে রুহানির ফুলে ওঠা গোড়ালিতে লাগাতে লাগল। স্পর্শে কেঁপে উঠল রুহানি। চোখ বন্ধ করে মাথা হেলিয়ে ফেলল বালিশে। ফিসফিসিয়ে জিজ্ঞেস করল উজান, বেশি ব্যথা করছে? রুহানি চোখ বন্ধ রেখে মাথা নাড়াল। উজান বলল, কমে যাবে। প্রায় 1 মাসের মতো তুহিনের সাথে ইসরাতের কোনো যোগাযোগ নেই।
তুহিন প্রতিদিন ইসরাতের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র এক নজর ইসরাতকে দেখার আশায়। কিন্তু ফলাফল শূন্যই থেকে যায়। ইসরাতের কোন দেখা পাওয়া যায় না। পাগল প্রায় তুহিন আজকেও ছুটে গিয়েছিল ইসরাতের বাসার সামনে। কিন্তু আজকে যা জানতে পারল তাতে তার পুরো দুনিয়াটাই থমকে গিয়েছে। ইসরাতের বিয়ে হয়ে গিয়েছে তার বাবারই এক পরিচিত ছেলের সাথে। সেটা আরও 15-20 দিন আগে। ইসরাতকে জোর করে মানসিক চাপ দিয়ে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। কাছে ফোন না থাকায় তুহিনের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি ইশরাত জাহান। তুহিন কিছুক্ষণ কিছুই বুঝে উঠতে পারল না। মাথাটা চক্কর দিয়ে উঠল, চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। তার সমস্ত বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন সব যেন মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। বাড়িতে এসে চিৎকার করে কাঁদছে। হঠাৎ হামিদা বেগমের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল, আম্মা, ঈশ্বরে এনে দাও আম্মা। ঈশ্বরে ছাড়া আমি বাঁচব না আম্মা। আমার ইস্যু অন্য কারো হতে পারে না আম্মা। ইস্যু শুধু আমার। ও অন্য কারো হতে পারে না আম্মা। আমি জানি আম্মা ওরা ঈশ্বরের জোর করে বিয়ে দিচ্ছে। আমার ইস্যু শুধু আমারই ভালোবাসে আম্মা। হামিদা বেগম তুহিনকে ছাড়িয়ে বলে উঠল, পাগলামি করিস না তুহিন। ওর বিয়ে হয়ে গিয়েছে অন্য জায়গায়। সে এখন অন্য কারো বউ। তার কথা ভাবাও এখন পাপ। পাপ হলে হোক তবুও আমার ঈশ্বরেই লাগবে। দরকার হলে আমি ওরে তুলে নিয়ে আসব। হামিদা ধমকে উঠলে, চুপ কর। এটা কেমন ধরনের কথা? অন্যের বউ তুই তুলে আনবি কেন? এখানে তোর কিছু না হলেও ওই মেয়েটার কত কিছু সহ্য করা লাগবে তুই জানিস। তোর কোনো বদনাম হবে না, কিন্তু ওই মেয়েটার সারাটা জীবন বদনামেই কেটে যাবে। তুহিন নাছোড়বান্দার মতো বলে উঠল, মানুষের কথায় কিছু যায় আসে না আম্মা। আমার ওরেই লাগবে। ইস্যু শুধু আমার। ও আমার ভালোবাসা। আমি জানি ও ওইখানে ভালো নেই আম্মা। পাগলামি করিস না তুহিন। তুহিন কেঁদে উঠল আবার। আমি কি অনেক বড় ভুল করেছি আম্মা? ভালোবাসা কি সত্যি কোনো ভুল যে ভুলের শাস্তি স্বরূপ ইস্যুকে হারাতে হবে? আমার ওরে লাগবে আম্মা। ইস্যুকে এনে দাও আম্মা। ঘরে সকলেই উপস্থিত আছে। সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে রফিকুল মাহতাব। পাশে বসে আছে দুই ভাই আফতাব আর রাফিদ। সেজ ভাইয়ের বউ হাফসা ও মেজ ভাইয়ের বউ সুরাইয়াও পাশে দাঁড়িয়ে আছে। সুমন, হাফিজ গিয়েছে স্কুলে। সুমাইয়া আর রুহানি দাঁড়িয়ে আছে চাচাদের পিছনে। এখানে নেই শুধু উজান, রায়ান আর ছোট চাচা অব্র। রুহানির চোখ থেকে গড়িয়ে পড়ছে পানি। সে সহ্য করতে পারছে না তুহিনের কষ্ট। সে একটু হলেও বোঝে প্রিয় মানুষ হারানোর কষ্ট। এবার রফিকুল মাহতাব বলে উঠলেন, শান্ত হও তুহিন। এভাবে পাগলামি করলে তো আর ইশরাত ফিরে আসবে না তাই না? যা হওয়ার হয়ে গিয়েছে সেটা তো আর বদলানো যাবে না। সে তোমার নিয়তিতে ছিল না তাই সে তোমার হয়নি। এখন কান্নাকাটি করলেই সে আর ফিরে আসবে না। তুহিনের কানে এইসব কোনো কথাই ঢুকছে না। তার একটাই কথা, তার ইস্যুকে এনে দাও। তাদের সম্পর্কের বয়স কম হলেও ভালোবাসা ছিল গভীর সমুদ্রের মতো সীমাহীন। দুইজন দুইজনকে ছাড়া বাঁচবে না। তুহিন নিশ্চিত ইস্যু তাকে ছাড়া ভালো নেই। ওরা হয়তো ইস্যুকে মারছেও। তখন ঘরে ঢুকলো উজান আর অব্র। তুহিনের খবর শুনেই ওরা সব কাজ কাম বাদ দিয়ে ছুটে এসেছে। উজানকে দেখেই ছুটে আসলো তুহিন। বলে উঠল, ভাইয়া ইস্যুর বিয়ে হয়ে গিয়েছে। বলেই কেঁদে উঠল। উজান তুহিনের কাঁধে হাত রাখল। উজান বলে উঠল, সব ঠিক হয়ে যাবে। বাচ্চাদের মতো কাঁদিস না। তুহিন কেঁদেই চলেছে। কিচ্ছু ঠিক হবে না ভায়া। কিচ্ছু ঠিক হবে না। সব ঠিক হয়ে যাবে। দরকার হলে ইসরাতকে তুলে নিয়ে আসব। সবার আগে আমার ভাই, তারপর সব। অভ্র বলে উঠল, আরেহ বাপ তুই শান্ত থাক। দরকার হলে আমরা ওকে নিয়ে আসব। বিয়ে হইছে তো কি হইছে? কোনো সমস্যা নেই। বিয়ে দুইটা হোক তবুও সে তোর। রফিকুল মাহতাবের ব্রুকুচকে গেল। মগের মুল্লুক নাকি যে তুলে নিয়ে আসবে। এখন কি সেই পরিস্থিতি আছে? তুহিন নিচে বসে পড়ল। বাচ্চাদের মতো কাঁদতে লাগল। তার কান্না দেখে পরিবারের সকলেই স্তব্ধ হয়ে গেল। একটা মানুষকে কতটা না ভালোবাসলে এভাবে কাঁদতে পারে। তার কান্নায় চারিপাশ থমকে গেল। ছেলে হয়ে যদি এভাবে কাঁদতে পারে তাহলে ইসরাতের কি অবস্থা কে জানে। তুহিনকে উঠিয়ে ঘরে নিয়ে গেল অব্র। সকলেই আস্তে আস্তে সেখানে থেকে প্রস্থান করল। রুহানি দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে।
সে তুহিনের কান্না দেখে বাক্রুদ্ধ হয়ে গিয়েছে। তুহিন ভাইয়াকে সে কখনো এভাবে কাঁদতে দেখেনি। তুহিন ভাইয়াকে সে কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি। তুহিন ভাইয়া একটা মজার মানুষ, সব সময় হাসি খুশি থাকে। সবাই চলে গেলেও রুহানি থেকে গেল। উজান যাওয়ার সময় রুহানির দিকে তাকালো। সে জিজ্ঞেস করল, পায়ের ব্যথা কমেছে? রুহানি চমকে উঠল, বলল, হ্যাঁ 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 কমেছে। পায়ে ব্যথা নিয়ে নিচে নেমেছিস কেন? যা ঘরে যা। শেষের কথাটা ধমকে উঠল। রুহানি মাথা নিচু করে চলে গেল। এই লোকটা খালি তাকে ধমকায় অসহ্য। রাত তখন 12:30। নিস্তব্ধতা ঘিরে ধরেছে চারপাশ। বিছানার সঙ্গ ঘেঁষে মেঝেতে হেলান দিয়ে বসে আছে তুহিন। এক হাতে ধরা সিগারেটের আগুন ধীরে ধীরে জ্বলছে, ধোয়ার কুণ্ডলি মিশে যাচ্ছে রাতের নীরবতায়। যে ছেলেটা জীবনে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি, আজ সেই নিঃশব্দে একটার পর একটা টান দিচ্ছে। আরেকটা সিগারেটে আগুন জ্বালাতে যাবে এমন সময় ফোন বেজে উঠল। ফোনে চোখ বুলিয়ে দেখল আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোন ধরল না সে। ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। আবারও বেজে উঠল, আবার বন্ধ হয়ে গেল। একের পর এক ফোন এসে যাচ্ছে। শেষে আর না পেরে রেগে ফোন রিসিভ করে বিশ্রী এক গালি দিতে যাবে ঠিক তখন ওপাশ থেকে ভেসে আসলো একটা নারী কণ্ঠ, যা চিনতে মোটেও ভুল করল না তুহিন। হ্যালো তুহিন, আমি ইশরাত বলছি। ইশরাতের কণ্ঠ শুনে তুহিন লাফিয়ে উঠে বসে অস্থির হয়ে পড়ে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠে, ইসু। ওপাশ থেকে ভেসে আসে ইশরাতের কান্নার আওয়াজ। ইশরাত বলে উঠে, তুহিন। তুহিন, ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি বিয়ে করতে চাইনি। আমাকে অনেক মেরেছে। বলি আবারও কান্নায় ভেঙে পড়ে। ইশরাতের কান্নায় তুহিন অস্থির হয়ে পড়ে। কেঁদো না ইসু। তুমি কাঁদলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। ইশরাতের কান্না থামেই না। তুহিন ছটফট করতে লাগলো। অনেকক্ষণ ধরে ইশরাত কেঁদেই চলেছে। এপাশে তুহিনও কাঁদছে। আমি তোমাকে ভালোবাসি, তুহিন। তুহিন চোখ বুজে বলে উঠল, আমিও ভালোবাসি। ইশরাত কাঁদতে কাঁদতে বলে উঠল, আমারে নিয়া যাও জান। আমি ভালো নেই এখানে। এখানে থাকলে আমি মরে যাব। তুহিন উঠে দাঁড়ালো। ছটফটিয়ে বলে উঠল, আমি আসব তোমাকে নিতে যান। আমি এক্ষুনি তোমাকে নিতে আসতাছি। না, এখন না। তুমি আমাকে কালকে সকালে এখান থেকে নিয়ে যাও। কথা শেষে রেখে দিল ইশরাত। তুহিন সারা ঘর পায়চারি করলে থাকলো। এক পর্যায়ে ঘর থেকে বেরিয়ে গেল। উজানের ঘরে এসে ডাক দিল, ভায়া ঘরে আছো? উজান দরজা খুলে দিল। তুহিনকে এই সময়ে এখানে দেখে কিছুটা অবাক হলো। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, তুই এই সময়ে এখানে কেন? একটা কথা বলার ছিল। উজান দরজা থেকে সরে দাঁড়ালো। বলল, ভেতরে আয়। তুহিন ভেতরে এসে দাঁড়ালো। উত্তেজনায় এক হাতের উপর এক হাত রেখে কোচলাচ্ছে। উজান একবার তাকালো সেদিকে। উজান জিজ্ঞেস করল, কি হয়েছে? তুহিন জবাব দিল, ইসু ফোন দিয়েছিল। কি বলেছে? তুহিন তাকালো উজানের দিকে। চোখে পানি। বলল, ওকে নিয়ে আসতে বলেছে। ইসুকে অনেক মেরেছে ওরা। আমার ইসু ভালো নেই ভায়া। ইসু বলছে ওরে নিয়ে আসতে। বেশ, নিয়ে আসো। তুহিন চমকে তাকালো। সে ভাবেবি উজান এত সহজে রাজি হবে। উজান তুহিনের কাঁধে হাত রাখল। সাহস দিয়ে বলল, ভালোবাসার ঊর্ধ্বে কিছু নেই। তোরা দুজন দুজনকে চাস, এখানে আমরা কেন বাধা দিব? সারা দুনিয়াকে এক সাইডে রেখে কাল গিয়ে তুই ইস্যুকে তুলে আনবি। কেউ কিছু বললে রুখে দাঁড়াবি। তারপর দেখার জন্য আমি আছি। তুহিনের চোখ ছলছল করে উঠল। এই ভায়াটা সব সময় তাকে বোঝে। তার সকল বিপদে সে পাশে থাকে। আচমকা শক্ত করে জড়িয়ে ধরল উজানকে। উজান হেসে উঠল। সেও জড়িয়ে ধরল। কারো কথায় কান দিবি না। তুহিন মাথা নাড়াল। গলির মোড়ে তুহিন দাঁড়িয়ে আছে ইসরাতের অপেক্ষায়। রাতের ভেতরে এক বিন্দুও ঘুমায়নি সে। সারা রাত অস্থিরভাবে সারা ঘর পায়চারি করেছে। সকাল হতেই চলে এসেছে। মেইন রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে উজান। দূর থেকে একটা মেয়েকে আসতে দেখা গেল। কালো বোরকা পরা, কালো নেকাব পরা। তুহিনের চিনতে মোটেও দেরি হলো না এটাকে। তুহিনকে দেখেই দৌড় দেয় ইশরাত। তুহিনও দৌড় দিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। হুহু করে কেঁদে উঠল ইশরাত। শক্ত করে জড়িয়ে ধরল তুহিন। তুহিন বলল, আর কোথাও যেতে দিব না তোমাকে। তোমাকে আমার বুকের ভেতর বন্দী করে রাখব।
ইশরাত কাঁদতে কাঁদতে জবাব দিল, যেতে দিও না, যেতে দিও না। মেইন রাস্তায় উঠতেই উজানের গাড়ি দেখা গেল। গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উজান। উজানকে দেখে ইশরাত মাথা নিচু করে ফেলল। বুকের ভেতরে ভয়েরা হামলে পড়ল। যদি তুহিনের পরিবারের কেউ তাকে মেনে না নেয়, ওখান থেকে চলে তো আসলো, এখন এখানে মেনে নিবে তো? তারা গাড়ির সামনে আসতেই উজান সোজা হয়ে দাঁড়ালো। ইশরাত মাথা নিচু করে রয়েছে। ইশরাত! উজানের ডাকে ইশরাত মাথা উঁচু করে তাকালো। জবাব দিল, জি ভাইয়া। ভয় পাওয়ার কোনো দরকার নেই। একদম রিল্যাক্সে থাকবে। তুহিন আর আমি সব সামলে নেব। আমাদের বাড়ির একটা লোকও তোমাকে কটু কথা শোনাবে না। আমাদের আম্মা অনেক ভালো মানুষ। ইসরাতের চোখে জল এসে গেল। ছলছল চোখে তাকালো তুহিনের দিকে। তুহিন মাথা নাড়িয়ে হাসল। ইসরাতও হাসল। উজান ভাইয়ার কথা সে অনেকবার শুনেছে তুহিনের থেকে, কিন্তু কখনো সামনাসামনি দেখেনি। লোকটার নামে সব সময় তুহিন গুণগান করত। আজকে সামনাসামনি দেখে আসলেই বুঝতে পেরেছে তুহিন কেন এত উজান ভাইয়ের পাগল। প্রকাণ্ড এক চর এসে পড়ল তুহিনের গালে। ইশরাত, রুহানি, সুমাইয়া, হামিদা সহ বাড়ির সকলেই চমকে উঠল। মাথা নিচু করে দাঁড়াল তুহিন। রাগে কাঁপছে রফিকুল মাহতাব। এক পর্যায়ে চেঁচিয়ে উঠলেন, কোন সাহসে তুই তাকে এভাবে নিয়ে আসলি? এখানে তোর কিছু না হলেও এই মেয়েটার কত কিছু সহ্য করতে হবে জানিস। লোকে তোর দিকে আঙুল তুলবে না কারণ তুই ছেলে, কিন্তু এই মেয়েটার দিকে লোকে আঙুল তুলবে কারণ সে মেয়ে। মেজ চাচা আফতাব মাহতাব বললেন, শান্ত হ, চেঁচামেচি করিস না, ছোট মানুষ ভুল করে ফেলেছে। রফিকুল মাহতাব এবার দ্বিগুণ চেঁচিয়ে উঠলেন, ছোট মানুষ ভুল করে ফেলেছে? কোন দিক দিয়ে ছোট মানুষ মনে হয় একে? 25 বছরের ছেলেকে তোর ছোট মনে হয়? তুহিনের পিছনে দাঁড়িয়ে থাকা উজান এবার মুখ খুলল, তাহলে তো তুহিন বড় হয়ে গিয়েছে। বড় যেহেতু হয়ে গিয়েছে তাহলে তার সিদ্ধান্ত তাকেই নিতে দাও বাবা। রফিকুল সাহেব বললেন, এখানে সিদ্ধান্ত নেওয়া আর না নেওয়ার বিষয় উঠছে না। এখানে উঠছে মেয়েটার বিষয় নিয়ে কথা। এই মেয়েটাকে মানুষের কত কথা শুনতে হবে বুঝতে পারছিস? তোরা ছেলে মানুষ এগুলো কি বুঝবি? একমাত্র এই মেয়েটার দিকে সবাই আঙুল তুলবে। তুহিন বলল, কাউকে কিছু বলার সুযোগ দিব না বাবা। তুই কাউকে সুযোগ না দিলেও তারা সুযোগ বের করে নিবে। রায়হান বলল, আব্বু শান্ত হও। এখন এসব বললে তো আর সমাধান হবে না। একটা জিনিস তো হয়ে গিয়েছে। রফিকুল সাহেব আর কিছু বলতে যাবে তখন উপর থেকে অভ্র নেমে আসলো। নামনে নামনে বলল, আরে হো ভাইজান, এত চাতেন কেন? মানুষের কথায় ও তো কান দিলে এই দুনিয়ায় চলা যায় না। মানুষ আপনার খারাপ দেখলেও কথা বলবে, ভালো দেখলেও কথা বলবে। মানুষের কাজই হলো অন্যের বিষয়ে নাক গলানো। এখন অত কথা না বলে ওদের ঘরে ঢুকতে দেন। রফিকুলের ভ্রু কুঁচকে গেল। আর কিছু বলল না। ঘরে চলে গেল। বাড়ির পুরুষেরা বেরিয়ে গেল। উজান গিয়ে সোফায় বসল। তুহিন মায়ের হাতে ইসরাতকে তুলে দিয়ে ঘরের দিকে গেল। হামিদা ইসরাতকে নিয়ে রুহানির ঘরের দিকে পা বাড়াল। রুহানিও পেছনে পেছনে যেতে গেলে উজান ডাক দিল, রুহানি। দ্রুত জবাব দিল, জি ভাইয়া। এক গ্লাস ঠান্ডা পানি দে তো। রুহানি দ্রুত পায়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে উজানকে দিল। সে এখনো নতুন ভাবির সাথে পরিচয় হয়নি। উজান পানি খেয়ে গ্লাস বাড়িয়ে দিল রুহানির দিকে। রুহানি গ্লাস ধরতে গেলে গ্লাস সরিয়ে নিল উজান। রুহানি তাকালো তার দিকে। উজান বলল, পায়ের ব্যথা আছে। ফটাফট জবাব আসলো, না ভায়া। আপনি যেই ওষুধ দিয়েছিলেন সেগুলো খেয়েছি নিয়মিত, তাই দ্রুত ব্যথা সেরে গিয়েছে। আচ্ছা এখন যা। ইসরাতকে ঘিরে বসে আছে হামিদা, রুহানি, সুমাইয়া, সুরাইয়া, হাফসা। হামিদা বলে উঠলেন, মেয়েটার মুখের কি অবস্থা আল্লাহ! ওদের কি একটুও মায়া দয়া নেই? কিভাবে পারে নিজের মেয়ের সাথে এমন করতে? মেয়ের সুখের কথা একবারও চিন্তা করল না। মেজ চাচি সুরাইয়া বলে উঠল, আসলেই কিভাবে পারে এমন করতে? এদের কাছে মেয়ের সুখের থেকে নিজের জেদটাই বেশি বড় হয়ে যায়। সেজ চাচি হাফসা ইসরাতকে জিজ্ঞেস করল, তোমাকে কি ওরা খুব মেরেছে? ইসরাত মাথা নাড়াল। হামিদা জড়িয়ে ধরল তাকে। হামিদা বলে উঠল, ওসব আর মনে করার দরকার নেই। এখন থেকে আমরাই তোমার আপন। আমাদেরকে আপন করে নাও মা। ইসরাত কেঁদে উঠল।
তার এখন সুখ সুখ লাগছে। এতদিন নিজের কাছে নিজেকে মৃত মনে হতো। পরের দিন ইসরাতের বাপ, চাচা আর স্বামী এসে হামলা করল মাহতাব বাড়ি। দুই পরিবারের ভেতর চরম কথা কাটাকাটি লেগে গেল। তুহিনকে নিচে নামতে দেওয়া হয়নি। তাকে ঘরের ভেতরে আটকে রেখে এসেছে উজান। ইসরাতও নেই এখানে। ইসরাত, রুহানি আর সুমাইয়া রুহানির ঘরের বসে আছে। তাদের বের হতে নিষেধ করে গিয়েছে উজান। রফিকুল মাহতাব বললেন, দেখুন ছেলে মেয়ে দুইজন দুইজনকে ভালোবাসে। এখানে আপনি আমি বাধা দিলে তারা মানবে না। আজকে আমরাও বাড়ি থেকে বের করে দিলে তারা ঠিকই অন্য জায়গায় গিয়ে থাকবে। শুধু শুধু তাদেরকে কেন বাধা দিচ্ছেন? তারা তাদের নিজেদের সুখ খুঁজে নিয়েছে। শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন আপনারা। ইসরাতের বাবা বলে উঠল, আমরা আমাদের মেয়ের সাথে কি করব না করব সেটা আমাদের ব্যাপার। অতটুকু একটা মেয়ে, ভালো খারাপের কি বুঝে? ও নদীতে ঝাঁপ দিতে চাইলে কি আমরা বাধা দিব না? আফতাব সাহেব বললেন, দেখুন আপনি কিন্তু আমাদের ছেলেকে অপমান করছেন। আমাদের ছেলে দেখতে শুনতে খারাপ নাকি? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তাহলে সমস্যাটা কোথায়? ইসরাতের বাবা বলল, আপনাদের জবাব দিতে আমরা বাধ্য নই। আমাদের মেয়েকে এনে দিন, আমরা নিয়ে চলে যাই। অভ্র এবার বলে উঠল, দেখেন ভাই, আপনাদের সাথে ভালোভাবে কথা বলছি, সেটার মর্যাদাটা রাখুন। আমাদেরকে খারাপ হতে বাধ্য করবেন না। এটা ভদ্রলোকদের বাড়ি, এখানে এসে এত চেঁচামেচি করবেন না। আমাকে চেনেন তো নাকি? সবগুলোকে গুম করতে সময় লাগবে না আমার। তবুও থামল না তারা। নিজেদের মতো কথা বলেই চলছে। কথা কাটাকাটি চলতেই থাকলো। এক পর্যায়ে উজান বলে উঠল, এক্ষুনি এ বাড়ি থেকে বের হন, না হলে একটাও জীবিত ফিরতে পারবেন না। উজানের কথায় ইসরাতের বর্তমান স্বামী চিৎকার করে উঠল, এর দেখি চোরের মায়ের বড় গলা। আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, আমরা চলে যাব। কত বড় সাহস আমার স্ত্রীকে আটকে রাখে? উজান বলল, আপনার স্ত্রীকে আটকিয়ে রাখা হয়নি। সে নিজ ইচ্ছায় এখানে এসেছে আর এখানেই থাকবে সারা জীবন। এটাই তার ঠিকানা, এটাই তার পরিচয়। আপনার ডিভোর্স লেটার আজকেই পেয়ে যাবেন। লোকটা এবার রেগে কথা বলতে বলতে উজানের দিকে এগিয়ে আসলো, কিসের ডিভোর্স লেটার? ডিভোর্স লেটার তোর পাছায় ভরে দেব বলি উজানকে ধাক্কা দিল। উজান আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল না, জোরে এক লাথি দিল লোকটাকে। ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। লোকটা উঠে এসে উজানকে ধরতে গেলে পাশ থেকে অভ্র দিল আরেক লাথি। এবার আরো দূরে গিয়ে ছিটকে পড়ল। লোকটার ভাই এবার গালি দিতে দিতে এগিয়ে আসলো, মাদারদো, কত বড় সাহস আমার ভাইয়ের মারছ? উজানের গায়ে হাত দিতে যাবে ঠিক তখনই রায়হান লাথি দিল লোকটাকে। ছিটকে গিয়ে ভাইয়ের পাশে পড়ল। এবার বিষয়টা মারাত্মক পর্যায়ে গিয়ে পড়ল। লোকটার ভাইরাও আক্রমণ করল। জায়গায় মারামারি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল। বিকালের দিকে তুহিন ডিভোর্স পেপারে ইসরাতের সাইন করিয়ে উজানের হাতে দিল। ডিভোর্সের সব ব্যবস্থা উজান করেছে। ডিভোর্স পেপারের বিয়ের সময় অনেক বাড়িয়ে দেওয়া। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে উজান ওই লোকের বাড়িরে। এখান থেকে গিয়ে ওরা তুহিনের নামে কেস করেছিল। এতে অবশ্য কোনো লাভ কিছু হয়নি। ওরা ভুলে গিয়েছিল তুহিনের চাচা অভ্র মাহতাব এখানকার এমপি। অভ্র উজানের ছোট চাচা হলেও উজানের থেকে মাত্র 3 বছরের বড়, আর রায়হানের থেকে 1 বছরের। বয়স 31-এর কোঠায় হলেও এখনো বিয়ে অবধি করেনি সে। তার নাকি কোনো মেয়ে পছন্দ হয় না। এই নিয়ে হাজার খানেক মেয়ের ছবি দেখানো হয়েছে তাকে, কিন্তু কোনো মেয়েই তার মনের মতো হয় না। সব শেষে সবাই হার মেনে নিয়েছে তার কাছে। দুপুরে গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে নিচে নেমে আসলো রুহানি। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। উকি দিয়ে দেখল রান্নাঘরে হামিদা, সুরাইয়া আর হাফসা কাজ করছে। তার সাথে সাথে হাতে হাত লাগাচ্ছে ইশরাত। ইশরাতের বাড়িতে এসেছে আজকে 1 সপ্তাহ হলো। ইতিমধ্যে পাড়া প্রতিবেশীরা সমালোচনা শুরু করে দিয়েছে। সবার মুখে একটাই কথা, তুহিন একটা বিবাহিত মেয়েকে তুলে এনেছে। সামনের সপ্তাহেই ইশরাত আর তুহিনের বিয়ে। পরিস্থিতির জটিলতা, সম্পর্কের সংবেদনশীলতা এবং সমাজের দৃষ্টিভঙ্গি সবকিছু বিবেচনা করে পরিবার সিদ্ধান্ত নিয়েছে, এভাবে 2 জন অবিবাহিত ছেলে মেয়েকে আর এক ছাদের নিচে রাখা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব তাদের বৈধ একটি সম্পর্কে আবদ্ধ করাটাই সকলের জন্য নিরাপদ এবং সম্মানজনক।
তুহিনের পরিবারের পক্ষ থেকে যখন ইসরাতের পরিবারকে বিয়ের বিষয়টি জানানো হয়, তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, তাদের কোনো মেয়ে নেই। তাদের মেয়ে মারা গিয়েছে। তাই সবাই সিদ্ধান্ত নেয়, আর দেরি না করে তুহিন আর ইসরাতের বিয়ে দিয়ে দেওয়া হবে। যদিও পরিবারে এই প্রথম কোনো ছেলের বিয়ে, তবু অনুষ্ঠান হবে খুব ঘরোয়া পরিসরে, সীমিত পরিসরেই সব আয়োজন। ছোটখাটো হোক, তবু কোনো কিছুতেই যেন অনাড়ম্বর না লাগে। আজ বিকেলেই বিয়ের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটায় বের হওয়ার পরিকল্পনা হয়েছে। রুহানি ইসরাতের কাছে এগিয়ে আসলো। ইসরাত তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, কিছু লাগবে তোমার? রুহানি মাথা নাড়িয়ে বলল, না, কিছু লাগবে না, এমনি আসলাম। রুহানির কাছে ইসরাতকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা এত মিষ্টি আর মিশুক যে তার সাথে না মিশে থাকা যায় না। রুহানি ইসরাতকে বলল, বিকালে তো শপিংয়ে যেতে হবে, জলদি রেডি হয়ে থাকবেন। জীবনে প্রথমবার বউয়ের জন্য কেনাকাটা করতে যাচ্ছি আমি, আর দেরি সইছে না। ইসরাত হেসে বলল, আচ্ছা। হামিদা বললেন, শোন রুহানি, তুই, ইসরাত, উজান আর তুহিন যাবি শপিংয়ে। সুমাইয়া ওর বান্ধবীর বাসায় গিয়েছে। আজকে আর আসবে না, কাল আসবে। তোরা গিয়ে কেনাকাটা করে নিয়ে আসো, আর আমরা বড়রা কাল বা পরশুদিন যাব। রুহানি বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু উজান ভাইয়া তো বাসায় নেই, আর উজান ভাইয়া যাবে? হ্যাঁ যাবে, ও একটু পরেই চলে আসবে। আচ্ছা। বিকালের দিকে রুহানি আর ইশরাত রেডি হয়ে নিচে নামল। দুইজন বাহিরে এসে দেখল উজান আর তুহিন গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। তাদের দেখে তারা তাকালো এদিকে। তুহিন সবার অগোচরে চোখ টিপ মারল ইশরাতকে। ইশরাত কেসে উঠল, ক্ষিপ্ত চোখে তাকালো। তুহিনের ঠোঁটে দুষ্টামির হাসি। গাড়ির সামনে উজান আর তুহিন বসল। রুহানি আর ইশরাত পেছনে। উজান চুপচাপ ড্রাইভ করছে। তুহিন লুকিং গ্লাসে তাকিয়ে বারবার ইসরাতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, অথচ ইসরাতের সেদিকে কোনো খেয়ালই নেই। সে রুহানির সাথে এক ধ্যানে কথা বলেই চলেছে। এত কিসের কথা? তাদের বাড়িতে এসে তাকে পাত্তা দিচ্ছে না এই মেয়ে। তুহিন ঝুঁকে উজানের কানে কানে কিছু একটা বলল। উজা মাথা নাড়াল। গাড়ি শপিং মলের সামনে থামতেই সবাই নেমে পড়ল। উজান গাড়ি পার্ক করে এসে দাঁড়ালো। শপিং মলের ভেতরে ঢুকল সবাই। সামনে রুহানি আর ইশরাত, পিছনে উজান আর তুহিন। তুহিন দ্রুত পায়ে এগিয়ে এসে ইশরাতের পাশাপাশি হাঁটা শুরু করল। ইশরাত তাকালো তার দিকে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি সমস্যা তোমার? হাঁটতে হাঁটতেই জবাব দিল তুহিন, কই কোনো সমস্যা না তো। রুহানি কিছু বলতে যাবে তার আগে পেছনে থেকে উজান তার হাত টেনে ধরে অন্যদিকে হেঁটে চলে গেল। ইশরাত পাশে তাকিয়ে দেখল রুহানি নাই। রুহানি চেঁচিয়ে উঠল, আরে হো, আরে হো, আমরা কোথায় যাচ্ছি? ওরা তো ওইদিকে। উজান ধমকে উঠল, চুপ থাক, এত কথা বলিস কেন? রুহানি চুপ হয়ে গেল। রুহানি অনুভব করল উজানের হাত অনেকটা গরম। সে খেয়াল করেছে উজানের হাত সব সময় গরম থাকে। সেদিন যখন উজান তাকে কোলে নিয়েছিল, তখনও এমনই একটা উষ্ণতা ছড়িয়ে পড়েছিল তার গা ঘেঁষে। আসলে উজানের শরীরটায় বুঝি সব সময় একটু বেশি গরম থাকে। যার মাথা সব সময় হাই টেম্পারেচার থাকে তার শরীর গরম থাকা কোনো ব্যাপারই না। উজান তাকে নিয়ে একটা মেয়েদের সেকশনে ঢুকল। বলল, এখান থেকে যা দরকার সেটা নে। রুহানি তাকালো উজানের দিকে। বলল, আমরা ওদের সাথে গেলাম না কেন? আলাদা হয়ে গিয়েছে কেন? একসাথে কেনাকাটা করলেই তো হতো। উজান আবারও ধমকে উঠল, এত কথা না বলে যেটা বলেছি সেটা কর। রুহানি আর কিছু বলল না। এই লোকটা খালি তাকে ধমকায়। অসহ্য। রুহানি শাড়ির সেকশনে গেল। শাড়ি দেখতে থাকল। উজান এসে জিজ্ঞেস করল, তুই কি শাড়ি নিবি? শাড়ি দেখতে দেখতে জবাব দিল রুহানি, হ্যাঁ। মেহেদিতে হলুদের শাড়ি পরব আমরা মেয়েরা। সুমাইয়ার জন্যেও নিব। উজান আর কিছু বলল না। বুকে হাত ভাঁজ করে দেখতে থাকল রুহানিকে। তার কোথায় যেন একটা ভয় ভয় লাগছে। সেটা কোথায় বুঝতে পারছে না। হলুদে পরার জন্য গোল্ডেনের কাজ করা সবুজ শাড়ি নিল রুহানি। হলুদের জন্য নিল লাল পাড়ের হলুদ শাড়ি। শাড়ি নেওয়া শেষে রুহানি আর উজান ঢুকল পাশের কসমেটিক্সের দোকানে। রুহানি একটু সময় নিয়ে টুকটাক কয়েকটা জিনিস নিল। উজান নিশ্চুপ পাশে দাঁড়িয়ে দেখছিল সব। দোকান থেকে বেরিয়ে এবার তারা গেল জুতার দোকানে। সারি সারি রঙিন হিল দেখে রুহানির চোখ চকচক করে উঠল।
তার হিলের উপরে এক অন্য রকম দুর্বলতা আছে। একটা বাদামি রঙের স্টিলেটো হিল তুলে নিয়ে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। উজান ভ্রু তুলে বলল, এত বড় হিল পরে তুই হাঁটতে পারবি? রুহানি হিল নাড়াচাড়া করতে করতে বলল, অবশ্যই পারল। আমার অভ্যাস আছে। রুহানি হিলে পা ঢুকিয়ে দু এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ হোঁচট খেয়ে পড়তে নিলে চোখের পলকে সে কিছু বুঝে ওঠার আগেই উজান থপ করে তার কোমরের চারপাশে এক হাতে শক্ত করে ধরে ফেলল। অন্য হাতে সে রুহানির হাতটা ধরে তাকে সোজা করে দাঁড় করালো। রুহানির হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ হয়ে গেল। সে ভয়ে চমকে উজানের দিকে তাকালো। উজানের মুখটা একদম কাছে। সেভাবেই উজান বলে উঠল, তুই না হিল পরে হাঁটতে পারিস, তাহলে এখনই পড়ছিলি কেন? রুহানি লজ্জা পেল। তারপর সাথে সাথে বলল, এখানে হিল বা আমার কোনো দোষ নেই। সব দোষ এই ফ্লোরের। এই ফ্লোরটা অনেক পিছলা, তাই পরে যেতে নিয়েছিলাম। উজান ছেড়ে দিল রুহানিকে। রুহানি হিল খুলে হাতে নিলে উজান ওটা ধরে আগের জায়গায় রেখে দিল। রুহানি মুখ ফুলিয়ে বলল, আমার ওটা পছন্দ হয়েছে, আমি ওটা নেব। উজান একরোখা ভাবে জবাব দিল, কোনো হিল টিল নেওয়া হবে না। স্যান্ডেল নে। আরে হোক, শাড়ির সাথে কে স্যান্ডেল পরে? কেউ না পরলেও তুই পরবি। উজান রুহানিকে আর কিছুতে হিল নিতে দিল না। ফ্ল্যাট স্যান্ডেল নেওয়া লেগেছে রুহানির। সব কেটাকাটা শেষে শপিং মলের বাহিরে চলে আসলো তারা। রুহানি উজানকে বলল, ওদের কি এখনো কেনাকাটা হয়নি? জানি না। রুহানি পাশে একটা ফুচকার স্টল দেখতে পেল। উজানকে বলল, ভাইয়া ফুচকা খাবো। উজান ফুচকার দোকানের দিকে তাকালো। কি নোংরা পরিবেশে ফুচকা বানাচ্ছে। হাতেও গ্লাভস পরেনি। কিভাবে চটকে চটকে ভর্তাগুলো মাখাচ্ছে। ছি। উজান নিষেধ করল, না এগুলো খাওয়া যাবে না। রুহানি অনুরোধ করে উঠল, প্লিজ ভাইয়া আমি ফুচকা খাবো। অনেক দিন ধরে ফুচকা খাই না। উজান ধমকে উঠল, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। দেখছিস না কিভাবে অপরিষ্কার জায়গায় বানাচ্ছে এগুলো। এগুলো খাওয়ার রুচি হয় কিভাবে? রুহানি তবুও বায়না করল, প্লিজ ভাইয়া, প্লিজ। এগুলো কোনো ব্যাপারই না। খেতে অনেক মজা হয়। আপনিও খাবেন চলুন। একবার খেয়ে দেখেন অনেক মজা। তখন বলবেন, আরে হো অপরিষ্কার জায়গায় বানায় তো কি হয়েছে? ড্রেনে বানালেও এই ফুচকা খাওয়া যাবে। উজানের ভ্রু কুঁচকে গেল। কি সব ফালতু কথা। আরও অনুরোধ করতে থাকল রুহানি। উজান শেষে হার মানল। রুহানি বেশি করে ঝাল ঝাল ফুচকা অর্ডার করল। ফুচকা পেয়ে দাঁড়িয়ে খেতে শুরু করল। দাঁড়িয়েই খেতে হবে, এখানে বসারও জায়গা নেই। কি একটা অবস্থা। রুহানি একটা ফুচকা এগিয়ে দিল উজানের দিকে, একটা খেয়ে দেখেন ভাইয়া, অনেক মজা এই ফুচকাগুলো। না আমি খাবো না, তুই খা। উজান রুহানির খাওয়া দেখছে। সামান্য ফুচকা কিভাবে তৃপ্তি করে খাচ্ছে। ঝালে নাক মুখ লাল হয়ে গিয়েছে। তবুও খেয়েই চলেছে। এত মজা নাকি ফুচকা। পাশের দোকান থেকে পানি এনে দিল উজান। রুহানি পানি খেয়েও গাল হা করে শ্বাস নিচ্ছে ছালে। কিছুক্ষণ পর তুহিন আর ইশরাত ফিরে আসলো। তাদের হাত ভর্তি শপিং ব্যাগ। তারা আসলে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চলবে।